আংটিটার ভেতর থেকে হার্টবিট শোনা যাচ্ছিল। ডাক্তাররা ভেবেছিল ওটা মেশিনের শব্দ, কিন্তু এক্স-রে করার পর দেখা গেল ওটার ভেতরে এখনো কিছু একটা বেঁচে আছে। আপনারা কি কখনো এমন কোনো জিনিস দেখেছেন যেটা ধাতু হওয়া সত্ত্বেও জীবন্ত মনে হয়? ওই আংটিটার দিকে ভালো করে তাকান। দেখতে পাচ্ছেন সোনার নিচে খুব সূক্ষ্ম একটা স্পন্দন হচ্ছে। এটা কোনো মেকানিক্যাল ভাইব্রেশন না, এটা হার্টবিট। আর আজ আমরা এই সোনার ভিক্টোরিয়ান রিংটা কেটে খুলব, কারণ গত 24 ঘন্টায় আমার ডান হাতের অনামিকা ধীরে ধীরে কালো হয়ে গেছে। শুধু তাই নয়, গত রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম আমি স্পষ্ট অনুভব করেছি আংটিটার ভেতর থেকে কিছু একটা নড়ছিল, যেন বহুদিন অন্ধকারে বন্দি থাকার পর ওটা আবার জেগে উঠেছে। কলকাতার পুরনো এলাকাগুলোর একটা অদ্ভুত স্বভাব আছে। দিনের আলোয় সেগুলোকে যত সাধারণ মনে হয়, সন্ধ্যার পর ঠিক ততটাই অপরিচিত লাগে। বিশেষ করে কলেজ স্ট্রিটের ভেতরের পুরনো গলিগুলো। সেই সব গলির ভেতরে এমন কিছু দোকান আছে যেগুলোকে দোকান না বলে যেন ভুলে যাওয়া সময়ের গুদাম বললেই ভালো হয়। পুরনো ফটোগ্রাফ, চামড়া খসে পড়া বই, ভাঙা ইউরোপিয়ান মূর্তি, আর এই সব জিনিসের মাঝখানে কখনো কখনো এমন কিছু পড়ে থাকে যেগুলোকে স্পর্শ করলেই মনে হয় ওগুলো এখনো পুরোপুরি মৃত নয়। আমি প্রথম আংটিটাকে দেখি এক বর্ষার সন্ধ্যায়। বাইরে তখন বৃষ্টি পড়ছে। পুরনো টিনের চালের উপর জল পড়ার শব্দে পুরো দোকানটা ভরে গিয়েছিল। দোকানের একবারে কোণায় একটা কাঁচের বাক্সের ভিতর রাখা ছিল আংটিটা। ভারী সোনার সিগনেট রিং, কিন্তু সোনাটা স্বাভাবিক ছিল না। ধাতুর গায়ে অদ্ভুত কালচে দাগ, যেন বহু বছর ধরে কোনো ভেজা অন্ধকারে পড়েছিল। উপরের অংশে খোদাই করা ছিল একটা প্রতীক। প্রথমে ইউরোপীয় ফ্যামিলি ক্রেস্ট মনে হলেও ভালো করে দেখে বোঝা যাচ্ছিল ওটা মানুষের পাঁজরের হাড় দিয়ে তৈরি একটা কৃত্রিম বৃত্তের নকশা। আমি আংটিটা হাতে তুলতেই আমার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কারণ ধাতুর ভেতর থেকে খুব সূক্ষ্ম একটা স্পন্দন অনুভব করছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো নিজের পালসের ভাইব্রেশন অনুভব করছি, কিন্তু তারপর আমি আংটিটা টেবিলের উপর রেখে দিই আর স্পষ্ট দেখতে পাই
ধাতুর গায়ে একটা সূক্ষ্ম কম্পন হচ্ছে, যেন ওটার ভেতরে কোনো ক্ষুদ্র হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। ঠিক তখনই দোকানদার খুব নিচু গলায় বলেছিল, স্যার, ওটা কিনবেন না। লোকটার চোখে এমন এক আতঙ্ক ছিল যেটা অভিনয় করে দেখানো যায় না। আমি হেসে বললাম, কেন, ভূতের আংটি নাকি? লোকটা উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড চুপ করেছিল, তারপর বলেছিল, বাবু, যে আংটিটা বিক্রি করে গিয়েছিল সে বলেছিল আংটিটার ভিতরে কিছু একটা আছে। বাইরে তখন বিদ্যুৎ চমকে উঠেছিল, আর সেই আলোয় আমি প্রথমবার লক্ষ্য করি দোকানদারের ডান হাতের অনামিকার জায়গাটা নেই। পুরো আঙুলটাই কাটা। সেদিনের কৌতূহল থেকেই আমি আংটিটা কিনে আনি। আজও মাঝে মাঝে ভাবি, মানুষের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো হয়তো আমরা কৌতূহলবশতই নিয়ে থাকি। রাতে বাড়ি ফিরে আংটিটা হাতে পড়ার মুহূর্তেই একটা অদ্ভুত অনুভূতি হয়। ধাতুটা অস্বাভাবিক ঠান্ডা ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা উষ্ণ হয়ে ওঠে, যেন দীর্ঘক্ষণ কারো শরীরের সংস্পর্শে ছিল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ ঘুম ভেঙে যায় আমার, কারণ আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ যেন খুব আস্তে আস্তে আমার অনামিকার আঙুলটা চুষছে। চোখ খুলতেই বুকের ভিতরটা হিম হয়ে যায়। অন্ধকার ঘরের মধ্যে আমার ডান হাতের অনামিকার চারপাশে খুব সূক্ষ্ম কালো শিরা ছড়িয়ে পড়েছে, আর আংটিটার নিচে চামড়া যেন নড়ছে, যেন ভিতর থেকে কিছু একটা ধীরে ধীরে মাংসের ভিতরে ঢুকেছে। আমি আতঙ্কে আংটিটা টানতে শুরু করি, কিন্তু সেটা নড়ল না। বরং যত টানছিলাম তত মনে হচ্ছিল আংটিটার ভিতরের অংশ নরম হয়ে চামড়ার সঙ্গে মিশে যাচ্ছে। তারপর আমি শব্দটা শুনতে পাই, খুব নিচু, খুব ভেজা, যেন কোনো অসুস্থ মানুষ জলের নিচে শ্বাস নিতে চাইছে। ফিড। আমি সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিই, আর ঠিক তখনই বুঝতে পারি শব্দটা বাইরে থেকে আসেনি, ওটা এসেছিল আংটিটার ভেতর থেকে। পরদিন সকাল থেকেই শরীর দুর্বল লাগছিল, মাথা ঝিমঝিম করছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল আমার হার্টবিট যেন অস্বাভাবিকভাবে ধীর হয়ে গেছে।
আমি সারাদিন একটা অদ্ভুত ক্লান্তি অনুভব করছিলাম, যেন কেউ ধীরে ধীরে শরীরের ভেতর থেকে শক্তি টেনে নিচ্ছে। সেই রাতেই আমি আংটিটার ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নিই, কারণ একটা বিষয় আমাকে অস্বস্তি দিচ্ছিল। যখনই আমি আংটিটার খুব কাছে যেতাম, আমার কানের ভেতর হার্টবিটের শব্দ বাড়তে শুরু করত। আমি ক্যামেরার ম্যাক্রো মোড অন করি, আর জুম করতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আংটিটার সারফেসের নিচে কিছু একটা স্পন্দিত হচ্ছিল, যেন ধাতুর ভিতরে কোনো নরম জীবন্ত টিস্যু নড়ছে। আমি নিজের পালস চেক করি, তারপর আবার ক্যামেরার দিকে তাকাই। রিদম একই, পুরোপুরি সিঙ্ক। আমার হার্টবিটের সঙ্গে আংটিটার পালস মিলে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ক্যামেরার মাইক্রোফোনে একটা অতিরিক্ত শব্দ ক্যাপচার করে, খুব নিচু একটা ফিসফিসানি। এই রকম ডার্ক সাইকোলজি বেঙ্গলি হরর স্টোরি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই আংটিটার ভেতরে আমরা যা খুঁজে পাই সেটাই গল্পের শেষেও এক্সপ্লেন করা যায়নি। আমি ভিডিওটা পাঠাই আমার পরিচিত প্যাথোলজি রিসার্চার ডক্টর অরিত্র সেনকে। ভিডিও দেখেই সে আমাকে পরের দিন ল্যাবে ডাকে। ওই দিনই প্রথম থার্মাল স্ক্যান করা হয়। ঘরের টেম্পারেচার ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আংটিটার টেম্পারেচার 38.9, প্রায় মানুষের শরীরের সমান টেম্পারেচার। অরিত্র অনেকক্ষণ চুপ করে স্ক্যানের দিকে তাকিয়েছিল, তারপর খুব আস্তে বলেছিল, বুঝলি, এটা হিট রিটেন করছে না, তাহলে এটা হিট জেনারেট করছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তারপর ডপলার মনিটর আনা হলো, যেটা সাধারণত ব্লাড ফ্লো ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু মনিটর আংটির কাছে আনতেই স্ক্রিনে পালস প্যাটার্ন উঠতে শুরু করে। একটা নিয়মিত সার্কুলারিটি রিদম। অরিত্রর হাত কাঁপছিল। সে খুব আস্তে বলেছিল, এটার ভিতরে হলো চেম্বার আছে, কারণ সলিড মেটালের ভেতর থেকে এভাবে রেজোনান্স আসে না। তারপর এক্স রে করা হয়, আর এক্স রে রিপোর্ট দেখে পুরো ল্যাব চুপ হয়ে যায়। আংটিটার ভেতরে সত্যি একটা ফাঁপা চেম্বার ছিল, আর সেই চেম্বারের ভিতরে অনিয়মিত কিছু ফ্র্যাগমেন্ট, মানুষের হাড়ের মতো, কিন্তু ফ্র্যাগমেন্টগুলোর চারপাশে ছিল অদ্ভুত জৈবিক টেক্সচার, যেন হাড়ের সঙ্গে মাংস মিশে গেছে। অরিত্র ফিসফিস করে বলেছিল, এটা জুয়েলারি নয়, এটা কন্টেনার।
পরদিন রাতেই আইসোলেশন চেম্বারের ভেতরে আল্ট্রাসনিক কাটার দিয়ে আংটিটা কাটার সিদ্ধান্ত নেওয়া হলো। ঘরের আলো কমিয়ে দেওয়া হয়েছিল, শুধু সার্জিক্যাল ল্যাম্পের সাদা আলো পড়ছিল আংটিটার উপর। আর সেই আলোয় আমি প্রথমবার লক্ষ্য করি আংটিটার সারফেস খুব ধীরে ধীরে ওঠানামা করছে, যেন সেটা শ্বাস নিচ্ছে। আল্ট্রাসনিক ব্লেড ধাতুর গায়ে লাগার সঙ্গে সঙ্গে পুরো রুম জুড়ে একটা তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ে, যেন বহু দূর থেকে কেউ চিৎকার করছে। তারপর সোনার সিলটা ক্র্যাক করে খুলে যায়, আর ভেতর থেকে বেরিয়ে আসে এক ঘন কালো তরল। তার গন্ধটা আজও আমি ভুলতে পারিনি। পচা রক্ত আর বহুদিন বন্ধ থাকা কবরের গন্ধের মাঝামাঝি কিছু একটা। তার ভিতরে ভাসছিল ছোট ছোট হাড়ের টুকরো, মানুষের হাড়। কিছু ফ্র্যাগমেন্ট এত ধারালো ছিল যেন ইচ্ছে করে ক্রাব করা হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল। হাড়গুলো নড়ছিল খুব ধীরে, যেন ফ্রেশ অক্সিজেন পাওয়ার পর আবার জেগে উঠেছে। ঠিক তখনই আইসোলেশন চেম্বারের ভেতর থেকে সেই হামিং সাউন্ডটা শোনা যায়। এইবার অনেক জোরে, আর সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার হাতের ভিতর তীব্র যন্ত্রণা শুরু হয়। আমি নিচে তাকিয়ে দেখি আংটি খুলে ফেলার পরও আমার আঙুলের শিরাগুলো ধীর গতিতে নড়ছে। চামড়ার নিচে কিছু একটা হামাগুড়ি দিচ্ছে। পরবর্তী 3 দিনে আমার হাতের সেই কালো ক্ষত দ্রুত ছড়াতে থাকে। চামড়া কালো হয়ে যাচ্ছিল, শরীর অস্বাভাবিক দুর্বল হয়ে পড়েছিল। ব্লাড টেস্টে সার্ভার অ্যানিমিয়া ধরা পড়ে। ঠিক তখনই আমরা হিস্টোরিক্যাল আর্কাইভ নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করি, আর সেখানেই সামনে আসে একটা নাম, ডক্টর এলিয়াস গ্রেভস। 1889 সালের কলকাতার এক ব্রিটিশ অকাল্ট সার্জন। লোকটা বিশ্বাস করত মানুষের লাইফ ফোর্স ট্রান্সফার করা যায়। তার রিচুয়ালের ব্যবহার হতো হলো গোল্ড জুয়েলারি, যেগুলির ভিতরে মৃত মানুষের হাড়, দাঁত, এমনকি প্রিজার্ভ করা অর্গান টিস্যুও সিল করে রাখা হতো। এগুলোকে বলা হতো ফিডিং রেলিক্স। জীবিত মানুষের শরীর থেকে ধীরে ধীরে ভাইটালিটি শুষে নিয়ে অন্য কারোর অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য। আর্কাইভের একটা নথিতে লেখা ছিল, দ্য রেলিক্স অ্যাওয়েকেন্স
only when unwillingly। মানে যে মানুষ নিজের ইচ্ছায় জিনিসটা পরে, শুধু তার শরীর থেকেই রেলিক খাবার সংগ্রহ করতে পারে। ঠিক তখনই আমার মনে পড়ে যায় সেই দোকানদারের কাটা আঙুল। শেষ পর্যন্ত আংটিটাকে দস্তার একটা কন্টেনারের বক্সের ভিতরে সিল করা হয়। অরিত্র বারবার বলছিল জিনিসটা ডিস্ট্রয় করা উচিত, কিন্তু ডিস্ট্রাকশন অ্যাটেম্পটের আগেই ল্যাবের সিসিটিভি সিস্টেম 7 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। সিস্টেম রিস্টোর হওয়ার পর দেখা যায় দস্তার বাক্সটা খোলা আর আংটিটা নেই। অরিত্র সেই ঘটনার পর চাকরিটা ছেড়ে দেয়। আজও ওই বিষয় নিয়ে সে কথা বলে না। কিন্তু প্রায় 1 মাস আগে রাত 3টে ও আমাকে একটা ছবি পাঠিয়েছিল। কোনো মেসেজ ছিল না, শুধু একটা ছবি, যে ছবিতে দেখা যাচ্ছিল অন্ধকার ঘরের মধ্যে অরিত্র বসে আছে। ওর মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, আর ওর ডান হাতের অনামিকায় একটা কালচে রিং। আমি জুম করলাম, তারপর বুঝতে পারি ধাতুর নিচে খুব সূক্ষ্মভাবে কিছু একটা স্পন্দন করছে। অন্ধকার শেষ হয় না, শুধু গল্প বদলে যায়। যদি আজকের গল্প আপনাদের মনে ছাপ রেখে যায়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্প হয়তো আরও কাছাকাছি আপনার বাস্তবতার।